নমস্কার, আপনারা দেখছেন অভিজিৎ অফিসিয়াল। আমি অভিজিৎ। আপনারা নিশ্চয়ই খবরে দেখেছেন যে একজন ভারতীয় নার্সকে ইয়ামিনে ফাঁসির সাজা শোনানো হয়েছে। তো এই বিষয়ে বিভিন্ন সংবাদপত্রে প্রচারিত হচ্ছে বা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে খবর প্রচারিত হচ্ছে, এবং এটা নিয়ে ভারতবাসী আমরা সবাই খুবই চিন্তিত যে একজনকে এই ধরনের ফাঁসির সাজা শোনানো হয়েছে। তো কেন তাকে ফাঁসির সাজা শোনানো হয়েছে বা তার কি ব্যাকগ্রাউন্ড, সেই বিষয়ে আমরা একটু জানার চেষ্টা করি। প্রথমত হচ্ছে যে ভদ্রমহিলাকে ফাঁসির সাজা শোনানো হয়েছে, তার নাম হচ্ছে নিমিষা প্রিয়া। উনি কেরলের পালাক্কাড় বলে একটা জেলা আছে, ওখানেই জন্মগ্রহণ করেছিলেন। তো তারপরে উনি নার্সিং পাস করার পরে ওনার বিয়ে হয়ে যায় টনি থমাস নামে এক ব্যক্তির সঙ্গে। এবং যেহেতু ভারতের নার্সিং পেশার স্যালারি একটু কম, তো ওই আশাতে, মানে স্যালারি বেশি পাওয়ার আশাতে আমাদের ভারতের বিভিন্ন মেডিকেল পেশা, বিশেষ করে নার্সিং প্যারামেডিক্যাল স্টাফরা মিডল ইস্টে, মানে বিভিন্ন আরব কান্ট্রিতে, সৌদি আরব, দুবাই, কাতার ইত্যাদি দেশে এইসব কাজের জন্য যান, ওইসব হাসপাতালে, যাতে একটু ভালো স্যালারি পাওয়া যায়। এবং এটা অনেক পরিমাণে, মানে অনেক সংখ্যক যান। তো উনিও 2008 সালে, উনি আর ওনার হাজব্যান্ড এখান থেকে ইয়ামিন বলে একটি দেশে 2008 সালে গেছিলেন। ইয়ামিন আপনারা নিশ্চয়ই জানেন যে ওটা হচ্ছে সৌদি আরবের বর্ডার একদম, যেখানে যুদ্ধ চলছে। এক গোষ্ঠীকে সাপোর্ট করছে ইরান, এক গোষ্ঠীকে সাপোর্ট করছে সৌদি আরব, এবং ওখানে এক প্রকার গৃহযুদ্ধ 2016 থেকে শুরু হয়েছে। তো সেই ইয়ামিনে গিয়ে একটা হাসপাতালেও এই যে নিমিষা প্রিয়া, উনি কাজ করতেন, আর ওনার হাজব্যান্ড একটা ছোটোখাটো বিজনেস করছিলেন। কিন্তু উনার তো মোটামুটি কাজ, নার্সিংয়ের কাজ ঠিকঠাক হচ্ছিল, কিন্তু ওনার হাজব্যান্ড যে উদ্দেশ্যে গেছিল যে একটা ভালো ব্যবসা বাণিজ্য করবে বা রোজগার ভালো হবে, সেইভাবে কিন্তু ওনার হচ্ছিল না। তো ওনারা ডিসাইড করেন যে তাহলে ইন্ডিয়াতে ফিরে আসবেন। সেই হিসাবে 2014 সালে ওনার হাজব্যান্ড এবং ওনার 2 মেয়ে, ওরা কিন্তু দেশে ফিরে আসে, মানে কেরলে ফিরে আসেন। দিয়ে এখানে ওনাদের যে আগে যে যেমন কারবার ছিল, যা ছোটোখাটো ব্যবসা বাণিজ্য, সেগুলো ওনারা করতে শুরু করেন। কিন্তু নিমিষা প্রিয়া ওখানে থেকে যান, এবং তারপর নিমিষা প্রিয়া ভাবতে থাকেন যে এখানে কাজ করার থেকে এখানে যদি একটা ক্লিনিক খোলা যায়, তাহলে এখানে রোজগার অনেক বেশি হবে। তো সেই হিসাবে হাজব্যান্ড ওয়াইফ, মানে টনি আর নিমিষা মিলে এটা আলোচনা করে যে এইখানে তাহলে আমি থেকে গিয়ে একটা ক্লিনিক খুলি। তো সেই খোলার জন্য যখন তারা চেষ্টা করেন, তখন দেখেন যে ওখানে যে আইন আছে, যেটা অ্যাকচুয়ালি অনেক আরব কান্ট্রিতেই রয়েছে, যেটাকে কাফিলা বলা হয়। তো সেটার একটা শর্ত হচ্ছে যে একমাত্র ওই বিজনেসটা শুরু করতে পারবে যে ওই দেশের নাগরিক, মানে ইয়েমেনের কোনো নাগরিকই শুরু করতে পারবে। তার সঙ্গে পার্টনারশিপে কেউ থাকতে পারে, কিন্তু মেন যে বিজনেস, মানে যার নামে স্টার্ট হবে সব কিছু, সেটা ওই দেশের একজন নাগরিক হতে হবে। এবং ওখানে যে তার পার্টনার থাকবে, বিদেশি যদি হয়, তার পাসপোর্ট ইত্যাদি সমস্ত ওর কাছে জমা থাকবে। তো এই হিসাবে ওনারা আলোচনা করেন যে তাহলে, মানে বিভিন্ন ব্যক্তিকে খোঁজ করতে থাকেন যে কিভাবে এটা করতে থাকবেন। তো সেই হিসাবে ওনাদের সঙ্গে পরিচয়, মানে পরিচয় অ্যাকচুয়ালি আগে যখন, মানে টনি ওনার হাজব্যান্ড যখন ওখানে ছিল, ওনার সঙ্গে একজনের পরিচয় ছিল যার নাম হচ্ছে তালাত মেহেদি। ও ওখানে একটা ছোটোখাটো কাপড়ের বিজনেস করে। তো সেই তালাত মেহেদির সঙ্গে এনারা আলোচনা করেন, মানে নিমিষা প্রিয়া, টনি এবং তালাত মেহেদিরা মিলে একটা আলোচনা করে যে ওইখানে একটা ক্লিনিক খোলা হবে। এবং সেই ক্লিনিকে যে, মানে মেন যেটা মালিকানাধীন বা যেটা যার নামে হবে, সেটা ওই তালাত মেহেদির নামেই হবে, কিন্তু চালাবে ক্লিনিকটা মেনলি এই নিমিষা প্রিয়া। তো তার বিনিময়ে নিমিষা প্রিয়া কিছু ওকে পারিশ্রমিক বা ওর যেটা রয়্যালটি হয় বা যা যা কিছু কমিশন ইত্যাদি, সেগুলো ওকে দেবে। আর ওই তালাত মেহেদিরও কিছু ইনভেস্টমেন্ট ওটা থাকবে। দুজন মিলে এটা আলোচনা করে, এবং তার জন্য ওরা একটা ডকুমেন্ট বানায়, যেটা মানে 2 নম্বর ডকুমেন্ট বলা যেতে পারে, জালি। সেটা হচ্ছে যে ওখানে দেখানো হবে যে এই নিমিষা প্রিয়ার ওয়াইফ হচ্ছে, নিমিষা প্রিয়া হচ্ছে এই তালাত মেহেদির ওয়াইফ। একটা ফলস ডকুমেন্ট বানানো হয়, যে এর বেসিসে ওখানে ওরা ক্লিনিকটা শুরু করে। সেটা শুরু করে 2015 সালে। আর 2014 সালে কিন্তু টনি এবং তার ফ্যামিলি চলে আসে। তো 2015 সালে ক্লিনিক চলছিল, তারপর ঠিকঠাকই চলছিল। 2016 সালে অলরেডি সিভিল ওয়ার স্টার্ট হয়ে যায়। তো সেখানে
মানে ইয়েমেনে কোনো প্রকার যাতায়াত, পুরো ট্রাভেল ভিসা এগুলো সব বন্ধ হয়ে যায়। ভারত সরকারও ব্যান করে দেয়। তো ওখানে যাওয়া বা ওখান থেকে আসা আর কারোর পক্ষে সম্ভব হচ্ছিল না। মানে আসা যেত কিন্তু অনেক কষ্টে। তো ওখানে নিমিষা প্রিয়া যেহেতু ওই ক্লিনিক খুলছিল, মানে চলছিল ভালো তালাত মেহেদি আর ওর সঙ্গে, কিছুদিন যাওয়ার পরে এই তালাত মেহেদির সঙ্গে ওর বনিবনা ঠিক মতো হয় না এবং নানা ঝামেলা চলতে থাকে। এমনকি একদিন খুব বিশাল যখন ঝামেলা হয়, তখন ওই নিমিষা প্রিয়া ওই তালাত মেহেদির নামে একবার থানায় কমপ্লেন পর্যন্ত করে, যার বেসিসে ওই তালাত মেহেদিকে ওখানকার পুলিশকে অ্যারেস্টও করে। তো এইভাবে চলছিল। তারপর কিন্তু ওই নেমিসা প্রিয়া তখন ভাবে যে আর এই ক্লিনিক আমার চালানোর এখানে দরকার নেই, যখন এত ঝামেলা হচ্ছে। তো আর সিভিল ওয়ারও ওখানে স্টার্ট হয়ে গেছে। তো সেই হিসাবে নিমিষা প্রিয়া চিন্তা করে যে আমরা সব কিছু এখান থেকে বন্ধ করে আমাদের দেশে মানে কেরলে চলে এসে ওখানে যাই কিছু করবে। কিন্তু আসতে পারছিল না। তার কারণ হচ্ছে ওর পাসপোর্টটা, যেটা প্রথমেই আমি বললাম যে একটা কাফিলা যে আইন আছে ওখানকার, যেতে পাসপোর্টটা কিন্তু ওই তালাত মেহেদির কাছে জমা রাখতে হতো। সেই হিসাবে পাসপোর্টটা ওর ওখানে ছিল, ওর কাছে, তালাত মেহেদির কাছে। তো সেই পাসপোর্ট তালাত মেহেদি আর কোনোভাবে দিচ্ছিল না। ফলে নিমিষা প্রিয়া আর কোনোভাবে আসতে পারছিল না। নানা ধরনের ওকে বোঝাচ্ছিল যে কিছু পয়সা নিয়ে ও পাসপোর্ট দিয়ে দিই যাতে ও কেরলে চলে আসে, কিন্তু ও কোনোভাবে আর দিচ্ছিল না। তো সেইটা নিয়ে এই টেনশনের মধ্যে একদিন নিমিষার ওখানে একটা হান্নান বলে একজনের সঙ্গে পরিচয় হয়। তাকে এই ঘটনাটা সব বলে। তখন হান্নান নিমিষাকে একটা পরামর্শ দেয় যে তালাত মেহেদি যেহেতু তার ঘরে পাসপোর্টটা রেখেছে, আমরা একটা প্ল্যান করি, ওই তালাত মেহেদিকে একটা ঘুমের ওষুধ বা যেগুলো মানে সেন্সলেস হয়ে যায় এই ধরনের একটা ওষুধ বা ইঞ্জেকশন দিয়ে তাকে বেহুশ করে সেখান থেকে পাসপোর্টটা নিয়ে আমরা চলে আসব। এবং যেই সময় এই আলোচনা হয় সে সময় তালাত মেহেদি একটা অসুস্থ ছিল, তার বাড়িতে অনেকে যাচ্ছিল বিভিন্ন মানে দেখার জন্য কেমন আছে না আছে। তো সেই হিসাবে তার বিভিন্ন ওষুধপত্রও লাগছিল। তো এই প্ল্যানে দুজন রাজি হয়ে যায়, মানে হান্নান এবং নেমিসা প্রিয়া, এবং তারা দুজন ওই তালাত মেহেদির বাড়িতে যায় এবং তার সমস্ত খোঁজখবর নেওয়ার পরে ওখানে থাকে। তারপর একটা ইঞ্জেকশন দেওয়ার কথা ছিল, সেই ইঞ্জেকশনের পরিবর্তে ওরা এই সেন্সলেসের ইঞ্জেকশনটা তালাত মেহেদিকে দিয়ে দেয়। এদের উদ্দেশ্য ছিল যে ও সেন্সলেস হয়ে কয়েক ঘন্টা থাকবে, সেই হিসাবে সেই সময়ের মধ্যে এই হান্নান এবং নিমিষা প্রিয়া পাসপোর্টটা নিয়ে ওখান থেকে বেরিয়ে যাবে। তো এই যে ইঞ্জেকশনটা দেওয়া হয়েছিল, এতে হত্যা করার কোনো উদ্দেশ্য ছিল না, কিন্তু তাতে ডোজটা একটু বেশি হয়ে গেছিল, যার ফলস্বরূপ ওই তালাত মেহেদি আর ওর সেন্স ফেরেনি, ও মারা যায়। তো মারা যাওয়ার পরে এই হান্নান এবং যে নিমিষা প্রিয়া ওখান থেকে চলে এসে তারপর ওরা সৌদি আরব দিয়ে ভারতে চলে আসার প্ল্যান করছিল, মানে নিমিষা প্রিয়া। হান্নান তো ওখানকার নাগরিক, ওখানেই থেকে যেত। কিন্তু যেহেতু ওই ওর ডেড বডি পাওয়া গেছে বা এই খবরের পরে ওখানকার পুলিশ ইনকোয়ারি করে এবং খোঁজ খবর নিতে নিতে এই নিমিষা প্রিয়াকে অলরেডি সৌদি আরবের কাছে বর্ডার থেকে অ্যারেস্ট করে নেয়। সেটা হচ্ছে 2017 সালে। আর এই হত্যাকাণ্ড হয়েছিল 2017 সালে 25শে জুলাই। তো তারপর থেকে ওখানে নিমিষা প্রিয়া সমস্ত ডিটেলস ওখানকার পুলিশকে জানায়, কিন্তু ওখানকার পুলিশ যেহেতু ওখানকার একটা মার্ডার হয়ে গেছে, তো সেই হিসাবে ক্রিমিনাল যে চার্জ হয় সেটা গঠন করে এবং সেই অনুযায়ী তার বিচারও হয়। এবং 2020 সালে ওখানকার নিম্ন আদালত এই নিমিষা প্রিয়াকে ফাঁসির আদেশ শোনায় আর হান্নানকে যাবজ্জীবন কারাদণ্ড। তো তারপর ওখান থেকে নিমিষা প্রিয়ার অ্যাপিল করে সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টও 2023 সালে এই ফাঁসির সাজাকে বহাল রাখে। তারপর নিমিষা প্রিয়া ওখানকার যে মানে প্রেসিডেন্টের কাছে আর্জি জানায়, মানে ফাঁসির সাজা মুকুব করার জন্য। প্রেসিডেন্টও কিন্তু এই কয়েকদিন আগে ফাঁসির সাজাকে মুকুব মানে ওনার যে মার্সি পিটিশনকে রিজেক্ট করে দিয়েছেন এবং ফাঁসির সাজা মুকুব, মানে ফাঁসির সাজা মুকুব করেননি, ফাঁসির সাজা বহাল রেখেছেন। তো এখন যেটা ঘটনা দাঁড়িয়েছে যে ইয়েমেনের আইন অনুযায়ী যদি প্রেসিডেন্ট কারুর ফাঁসির সাজা রিজেক্ট করে দেয়, মানে ফাঁসি কারুর হয়েছে, তার যদি প্রেসিডেন্ট তাকে মার্সি না দেয়, তাহলে তার 30 দিনের মধ্যে তার ফাঁসি হয়ে যাবে, মানে মৃত্যুদণ্ড হয়ে যাবে। এইবার ওই দেশে কিন্তু মৃত্যুদণ্ড আমাদের মতো দড়িতে ঝুলিয়ে হয় না, ও দেশে গুলি করে হয়। তো সেটা 30 দিনের মধ্যে হয়ে যাওয়ার কথা, কয়েকদিন অলরেডি হয়ে গেছে। তো এর মধ্যে
আমাদের ভারতের বিদেশ মন্ত্রকও প্রচুর চেষ্টা করছে যে কি কোনোভাবে ওখানকার সরকারের সঙ্গে আলোচনা করে বা ওদের পরিবারের লোকও ওখানে উকিল লাগিয়ে কেস লড়েছিল এবং বিদেশ মন্ত্রকের সঙ্গে যথারীতি কন্ট্যাক্টে রয়েছেন যে কোনোভাবে ওকে ছাড়িয়ে আনা যায়, কারণ খুন করার উদ্দেশ্য ছিল না মেয়েটের। ওর উদ্দেশ্য ছিল ওকে বেহুশ করে পাসপোর্টটাকে নিয়ে চলে আসবে। তো এই যেহেতু আজকে ওখানকার প্রেসিডেন্ট অলরেডি মার্সি পিটিশনকে রিজেক্ট করে দিয়েছে, তো তার জন্য ফাঁসি তো নিশ্চিত হবে, এটা এক প্রকার একদম। কিন্তু ইয়েমেনে বা অনেক আরব কান্ট্রিতে এই ধরনের বা বিভিন্ন মুসলিম দেশেও কিছু কিছু মুসলিম দেশেও এই নিয়ম আছে যে ওর বাঁচার আর একটা রাস্তা রয়েছে, সেটা হচ্ছে ব্লাড মানি বা যাকে দিয়াত বলা হয়। তো সেই ব্লাড মানি যদি যদি হয় তো ব্লাড মানির পারপাসে বা ব্লাড মানি দিয়ে এই নিমিষা প্রিয়া বেঁচে যেতে পারেন। এটা ব্লাড মানি মানে হচ্ছে গিয়ে যে ওই তালাদের সব থেকে কাছের রিলেটিভ হচ্ছে ওর ওয়াইফ যদি কোনো কারণে রাজি হয়ে যায় একে ক্ষমা করে দিবে, তাহলে ও যদি আদালতে এসে বলে দেয় যে হ্যাঁ আমি একে ক্ষমা করে দিলাম, তাহলে ছাড়া পেয়ে যাবে। বা এই ব্লাড মানির থ্রুতে, ব্লাড মানি মানে হচ্ছে গিয়ে ও যদি একটা টাকা ডিমান্ড করবে যে এত টাকা আমাকে দিলে আমি একে ক্ষমা করে দেবো, তো সেইটা এসে ও কোর্টে জানাবে যে হ্যাঁ আমি এই টাকা নিতে চাই এবং একে ক্ষমা করে দিতে চাই। যদি ও কোর্টে এটা জানায় তাহলে কিন্তু ওটা মার্সি হয়ে যায়। এটা পাকিস্তানেও এই নিয়মটা আছে। তো এখন যেটা জানা যাচ্ছে যে ওখানকার যে ভারতের বিদেশ মন্ত্রক ওখানে যে উকিল লাগিয়েছে সে মোটামুটি $40,000 দিচ্ছে এগুলো এই নেগোসিয়েশন করার জন্য। এবং লাস্ট যেটা খবর পাওয়া যাচ্ছে এটা কিন্তু কনফার্ম না, একদম পারফেক্ট খবর বা জেনুইন না, শোনা যাচ্ছে যে ওদের ফ্যামিলি শেষ পর্যন্ত রাজি হয়েছে ওই ব্লাড মানি নিয়ে মার্সি করে দেওয়ার বা ক্ষমা করে দেওয়ার। এবং তার জন্য ওরা ডিমান্ড করছে 1.5 থেকে 2 কোটি টাকা। 1.5 থেকে 2 কোটি টাকা যদি কেউ নিমিষার পরিবার বা সে ভারতের বিদেশ মন্ত্রক হোক বা বিভিন্ন এনজিও হোক যে কেউ যদি ওই তালাদ মেহেদিকে তার স্ত্রীকে দেয়, তার স্ত্রী কোর্টে এসে এটা জানাবে যে হ্যাঁ আমি একে ক্ষমা করে দিচ্ছি, তাহলে কিন্তু এ বেঁচে যেতে পারে। এবং এটা শোনা যাচ্ছে যে ওরা রাজি হয়ে গেছে 1.5 থেকে 2 কোটি টাকার বিনিময়ে। তো আগামী দিনে কি হবে সেটা তো জানা যায়, কিন্তু যদি ওনারা রাজি হয়ে যায় তো সেই টাকাটা কোর্টে ওখানে জমা করতে হবে। কোর্টে জমা করার পরে ওই ভদ্রমহিলা যিনি তালাদ মেহেদির ওয়াইফ উনি কোর্টে এসে বলবেন এটা, তারপরে সেই টাকাটা উনাকে কোর্ট দিয়ে দেবে এবং একে নিমিষা প্রিয়াকে রিলিজ করে দেওয়া হবে বা ছেড়ে দেওয়া হবে। তো এইটা হতে পারে যদি সবাই আমরা আশা করছি যদি এটা সত্যি হয় যে 1.5 থেকে 2 কোটি টাকা। ওর বাড়ির লোক বা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনও বলছে হ্যাঁ আমরা যত টাকা লাগবে দিয়ে দেবো। তো 1.5 থেকে 2 কোটি টাকা যদি ওদেরকে দিয়ে দেওয়া হয় এবং ওরা যদি সেটা ব্লাড মানি নিয়ে এটা রাজি হয়ে যায়, কোর্টে এসে ক্ষমা করে দেন, তাহলে কিন্তু এই মেয়েটি বেঁচে যাবে। না হলে কিন্তু আর 30 দিনের সময় নেই, যেহেতু প্রেসিডেন্ট কয়েকদিন আগেই এটা মার্সি পিটিশন রিজেক্ট করে দিয়েছেন, তো তার 30 দিনের মধ্যে আর অলরেডি 25-26 দিন বাকি আছে। যদি ওর ফ্যামিলি রাজি না হয় তাহলে কিন্তু এই নার্সকে ফাঁসিতে ওখানে মৃত্যুদণ্ড কিন্তু হয়ে যাবে। তো আমরা সবাই আশা করছি যাতে ওর ফ্যামিলি রাজি হয়ে যাক এবং কোনো না কোনোভাবে পয়সা নিয়ে একে মার্সি করে দেয়। যদি সেটা হয় তাহলে আমাদের ভারতবাসী হিসাবে সবারই ভালো লাগবে যে বছরের প্রথমে কমসে কম আমাদের একজন বোনকে আমরা ফিরে পাবো, বা যাকে এই ধরনের যে সত্যিকারের প্রকৃতপক্ষে মানবিকতার দিক দিয়ে দেখতে গেলে ও দোষী না, ও তো অ্যাকচুয়ালি নিজে বাঁচার জন্য বা ভারতে চলে আসার জন্য এই ধরনের কাজ করেছিল এবং হত্যা করাটা কোনো উদ্দেশ্য ছিল না, সেন্সলেস করে পাসপোর্টটা নিয়ে চলে আসা উদ্দেশ্য ছিল, কিন্তু একটা দুর্ঘটনা ঘটে গেছে। তো সে যদি সুস্থ সমর্থভাবে আমাদের দেশে ফিরে আসে আমাদের খুব খুশি হবে। তো দেখা যাক আগামী দিনে, আমরা সবাই প্রেয়ার করি যাতে ওর ফ্যামিলি রাজি হয়ে এই ব্লাড মানি নিয়ে ওকে ক্ষমা করে দেয়। তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে আর কিছুটা দিন, দেখা যাক আগামী দিনে কি হয়। তবে আমরা আশা করি যাতে এরকম হয়, এটা হলে আমাদের সবারই ভালো লাগবে। তো তার জন্য আমাদের আরো কয়েকটা দিন অপেক্ষা করতে হবে, দেখা যাক আগামী দিনে কি হয়। আজকে এই পর্যন্ত, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।